ইরানকে হাতে মারছে, বাকি বিশ্বকে ভাতে মারছে। আমেরিকা বলছে দেশ তোমার, তেল আমার। কোনো সময় আমরা দেখিনি যে আয়াতুল্লাহ খামেনি জুন মাসে অথবা এখানে পরের দিনই এসে ট্রাম্পের জুতোর সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। ব্যাকপ্যাক, যারা ধরুন স্কুলের ব্যাগ থেকে সোজা কবরে। তা বিশ্বকে একটা চমকে দেওয়ার মতো জিনিস তারা অলরেডি পরীক্ষা করে ফেললো, মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র। ইরানকে দমিয়ে রাখা যাবে না, এটা আমি প্রথম থেকেই শুরু করব। সুপারসনিক, হাইপারসনিক, যেটা খোরামশার অথবা আবিল, শাহিদ, ওই মিসাইলগুলো এখন বার হবে অথবা বার করেছে। এই মুহূর্তে ইরান একটা ছোট রাষ্ট্র হলেও কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চায়না তাদের স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ইরানকে রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছিল। আয়াতুল্লাহ খামেনি যেখানে থাকতো সেটা মাটির অনেক নিচে, দেয়ার ইজ এ মাল্টিপল টানেল। কোথাও না কোথাও তার ঘনিষ্ঠ বৃত্তে একদম মোসাদের কোনো এজেন্টের উপস্থিতি ছিল। 30টা বোম ওই বাড়িটার উপর ফেলেছিল, 30টা বোম, এবং তারা জানতো ওই সময়টা মিটিং চলছে। কোনো অবস্থা নেই, মাথা নিচু করবেন। আমার বলছি কাউকে মারুক, আইআরজিসির কমান্ডারকে তো মেরে দিয়েছিল, কমান্ডার ইন চিফ ইরান রেভলিউশনের গার্ডে, ডিফেন্স মিনিস্টারকে মেরে দিয়েছিল। ট্রাম্পের কাছে মাথা নত করেনি। এবং একটা সময় আসবে, আমি আজকে ক্যামেরার সামনে বলে গেলাম, এই যতগুলো গালফ কাউন্সিল কনফারেন্স কান্ট্রিজ আছে, এই বাহরেন, কাতার, ইউএই, দোহা, দুবাই, এদের বাধ্য হবে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হবে। আরব দেশে, এই দেশগুলো আমি যে বললাম, এই 8টা-9টা দেশ, এই রাষ্ট্রেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সবাই বলবে, এক কথা বলবে তেল। আমি বলবো তেল না, জল। কারণ জল শেষ যদি হয়ে যায়, যুদ্ধ ইরান 3 দিনে জিতে যাবে। ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না, তো ন্যাটো বেলতলায় একবার গেছিল। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই শুনবো তোমায়। আজকে শুনবো তোমায়ের অতিথিকে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন, কিন্তু আজকে শুনবো তোমায়টা একদম অন্যরকম না। আজ অতিথির কোনো ব্যক্তিগত কথায় নয়। আজকে আমরা শুনবো তোমায় এমন একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আপনারা সকলে জানেন, বিগত কয়েকদিন ধরে মুহুর্মুহুর মিসাইল, আর আকাশে আলোর ঝলকানি, আর যুদ্ধ বিমানের আওয়াজে কান পাতা দায় হয়ে গেছে এখন। ঠিক ধরেছেন, আমরা বলবো আজকে সেই যুদ্ধের কথা, আমরা বলবো আজকে সেই ইরানের কথা, ইসরায়েলের কথা, আমেরিকার কথা, এই সংঘর্ষ পরিস্থিতির কথা, এই যুদ্ধের কথা। আর সেই কথা যার থেকে জানব, তিনি ভারত মায়ের বীর সন্তান। তিনি বহু সামরিক অভিযানে একেবারে সামনে থেকে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার চোখে এই যুদ্ধ পরিস্থিতি, এই জিওপলিটিক্স, এই ক্ষেত্র কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আজকের শুনবো তোমায়তে সেই ব্যাখ্যা বিশ্লেষণ শোনাই বোধহয় শ্রেয়। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুবাবু, আপনাকে স্বাগত জানাই। সত্যি আজকের আলোচনার ক্ষেত্রটা যুদ্ধ হওয়াই উচিত। তার কারণ এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে এই যে টাসেল, এই যে সংঘর্ষ পরিস্থিতি, এবং আয়াতুল্লাহ আলী খামেনির নিঃশেষ হয়ে যাওয়া, এবং তারপর থেকেও চোখ রাঙানি বন্ধ হচ্ছে না। আপনার কাছে আজকে আমার প্রথম প্রশ্ন, কেন ইরান চক্ষুশূল হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের? দেখুন, ইরান
আমরা তো লড়াইটা সবাই দেখছে, আপনি সুচারু প্রথম আপনার জিজ্ঞেস করতে পারতেন। আমি আজ অ্যাঙ্কারের ভূমিকায় আমি সুচারুকে বলছি, সুচারু জবাব দেবে যে যুদ্ধের উদ্দেশ্য কী, যুদ্ধের কি কোনো উদ্দেশ্য থাকে এক, এবং যারা যুদ্ধ করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা কয়েক হাজার কিলোমিটার তার নিজের ভূমি থেকে এসে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা চলছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আগে আপনি যদি দেখেন 7টা রাষ্ট্রপতি, 7টা প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এই ইরানের সঙ্গে কথোপকথন, কূটনীতি, ডিপ্লোমেসির মাধ্যমে কথা বলছিল। তারা লড়াই করেনি, কারণ তাদের একটা শিক্ষা হয়েছিল। কোথায় শিক্ষা হয়েছিল? ঠিক ইরানের পাশে আর একটা রাষ্ট্র আছে, তার নাম ইরাক। এবং ইরান ইরাকের লম্বা যুদ্ধ প্রায় 8 বছর, 1980 থেকে, আমি জানি না তখন বোধহয় আপনি স্কুলে ছিলেন অথবা তখন স্কুলে ভর্তি হননি, 1980 থেকে 1988, 8 বছর এই লড়াই হয়েছিল। এবং তারপরে ডেজার্ট স্টর্ম আমরা প্রত্যেকে দেখেছি, প্রেসিডেন্ট বুশ ছিলেন। এবং সেই যুদ্ধে যখন ইরাকে যুদ্ধ হয় তখন উদ্দেশ্য ছিল, বলা হয়েছিল ওখানে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপেন আছে, লড়াই করা হলো। এবং পরে দেখা গেল যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সর্বৈবই মিথ্যা কথা, তারা রেজিম চেঞ্জ চাইছিল, সাদ্দাম হুসেনকে মেরে ফেলার একরকম, এবং ইরাকের যে তেল সেই সময় তেলটাকে নিজের কন্ট্রোলে করা, এ হচ্ছে এক। এবার আপনি যেটা আমায় জিজ্ঞেস করলেন যে এই যুদ্ধ কেন শুরু হয়েছে, আমি বললাম উদ্দেশ্য নেই এক, আবার বলি উদ্দেশ্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একরকম উদ্দেশ্য এবং যে লড়াইটা শুরু করলো ইসরায়েলের একরকম উদ্দেশ্য, দুজনের উদ্দেশ্য আলাদা। ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে মিডল ইস্টে, যেহেতু পুরো ইসরায়েলেরটা কিন্তু অনেকটা ধর্মান্ধ ব্যাপার, ধর্মের ওপর যুদ্ধ। তারা চাইছে মিডল ইস্টের যত ইসলামিক দেশগুলো আছে, বিশেষ করে গালফ নেশন যেগুলো অ্যারাবাইজড হয়ে গেছে, আমি ইসলামাইজড বলছি না, অ্যারাবাইজড, সেইগুলো নিজের হাতে কন্ট্রোল করা, সেগুলো কন্ট্রোল করা। মার্কিন যুক্তরাষ্ট্রর হচ্ছে, আমি ছোট্টতে বলে দিই তাই সুবিধা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রর উদ্দেশ্য হচ্ছে এই ইরানের যে তেল, সেটা প্রায় পুরো পৃথিবীর 20% তেল যায় এখন পর্যন্ত। আমার মনে হয় বাংলায় যারা দেখছে, যে বাচ্চা সদ্য জন্ম নিয়েছে সেও এইটা বলে দিতে পারবে, 20%, এতবার ডিসকাশন হয়েছে, 20% বিশ্বের অয়েল ইরানে যাচ্ছে। ভারত প্রায় 50% তাই ইরান থেকে নেয়, 80% তেল চীনের ইরানের থেকে যায়, এবং বাকি জাপান এবং সাউথ এশিয়ার আরও অন্যান্য দেশ আছে। সেই তেলটা হচ্ছে খুব হাই কোয়ালিটি তেল। ইরানে যে তেলটা পাওয়া যায়, আমি পরে আসবো, ভেনিজুয়েলা যে তেল পাওয়া যায়, অথবা আমেরিকায় যে তেল পাওয়া যায়, অথবা রাশিয়া যে তেল পাওয়া যায়, প্রত্যেকটার ভিসকোসিটি, মানে তার গাঢ় যে তেল হয়, রিফাইনারি থেকে যে রিফাইন করে, এটা তো ক্রুড অয়েল। বেস্ট অয়েল ইজ ফ্রম ইরান অ্যান্ড আদার গালফ নেশন, এদের মধ্যেও ইরানের সবচেয়ে ভালো তেল। তো আমেরিকার সবচেয়ে বড় শত্রুকে, সুচারু, সবচেয়ে বড় শত্রুকে, আমেরিকার কে শত্রু? চীন। একদম কারেক্ট। তো আমি আজকে বললাম আমি একটু অ্যাঙ্কারের ভূমিকায় থাকবো। চীন, আমার উত্তরটা পেতে ভালো লাগছে, দর্শকদেরও আমি প্রশ্ন জিজ্ঞেস করব। চীন এই জন্য শত্রু কারণ আমেরিকা ভাবে নেক্সট 20 বছরে যদি কোনো রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিতে পারে, সেটা হচ্ছে চীন। এই 20-22 ট্রিলিয়নের ইকোনমিকে একমাত্র একটা নেক্সট ইন প্লেস ইজ চায়না। তো চায়না একমাত্র তাকে চ্যালেঞ্জ করতে পারে। তো চায়নাকে আটকাতে কিভাবে পারবে? লড়াই তো করতে পারবে না, তো লড়াই করলে দুজনেই 20-30 বছর করে পিছিয়ে যাবে, কেউ লড়াই করতে চায় না। এইটা মূর্খতার যে আমরা একটা দেখছি এই মধ্যপ্রাচ্যের লড়াই, সেটা পরের অংশে আমি আসব। মার্কিন যুক্তরাষ্ট্র যে এনার্জি যায় চায়না, যে বিগেস্ট ইম্পোর্টার, যে ওই হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে এই ইরানের তেল যাচ্ছে চীনে, এবং চীন দুটো জায়গা থেকে বিশেষ করে তেল না, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে রুশ। এবং ইরানের তেল প্রায় 80% চীনে যায় ম্যাক্সিমাম। তো সেই জায়গায় যদি এই ইরানের রেজিম চেঞ্জের নামে, ইউরেনিয়াম এনরিচমেন্টের নামে যদি ইরানের নিজের ওই পেল্লাভি রেজাকে বসিয়ে দিতে পারে, নিজের একটা লোক মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়ে দিতে পারে, তাহলে ইরানের তেলটা নিয়ে নিতে পারবে। ইরানের তেল নিলে চায়নাকে মাথা নত করতে হবে, কারণ একটা রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র চলে, সে ভারত হোক, চায়না হোক, অথবা একটা ছোট্ট নেপাল হোক, এনার্জির ওপর চলে, গ্যাস, পেট্রোল, ডিজেল, আমি গ্যাস বলছি, ক্রুড অয়েল অ্যান্ড এলএনজি, মানে এই গ্যাস, এই দুটোর ওপর যে কোনো রাষ্ট্র নির্ভরশীল, তাদের শির দ্বারা হচ্ছে এনার্জি।
সেইটা যদি আটকে দিতে পারে আমেরিকা, তার এক ঢিলে দুই পাখি, ইরানকে হাতে মারছে, বাকি বিশ্বকে ভাতে মারছে। ভারতকে ভাতে মারছে, চায়নাকে ভাতে মারছে, জাপানকে ভাতে মারছে, ইরানকে হাতে মারছে। তো হাতে মেরে ভাতে মারার যে এক ঢিলে দুই পাখি, সেটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। কর্নেল, তাহলে এই বিষয়টা দাঁড়াচ্ছে যে ইরানের কাছে থাকা একটা সমৃদ্ধবান তেল ভাণ্ডারী সেই দেশটার বিপদ, মানে যেটা নিয়ে তারা গর্ব করার কথা, যে তেল বিশ্বের সব প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমেরিকা বলছে দেশ তোমার, তেল আমার। একদম সঠিক বলেছেন। দেখুন, প্রত্যেকটা দেশের একটা সার্বভৌমত্ব নিজস্ব আছে। আমার রাষ্ট্রে, ভারতবর্ষ, যেখানে আমরা আজ স্টুডিও বসে কথা বলছি, সেই সীমা অথবা সীমান্ত যদি কেউ উল্লঙ্ঘন করে, সে যে কোনো রাষ্ট্র হোক, ছোট বড়, ইমমেটেরিয়াল, তাকে ভারত কুচলে, বলে হিন্দিতে কুচলে দেওয়া, একবারে পিষে দেবে। সেটা হচ্ছে আমার অবজেক্টিভ, আমার ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। সে যেই হোক, আমার রাষ্ট্রের মধ্যে যদি কেউ অ্যাটাকও করে, কোনো ইনসার্জেন্সি অ্যাটাক হয়, মিলিটেন্ট অ্যাটাক হয়, যেমন পেহেলগাঁও হয়েছিল, বম্বেতে হয়েছিল, পুনায় হয়েছে, লালকেল্লা হয়েছে, আমরা কিন্তু তার প্রত্যাঘাতে চলে যাই। আমরা বলি না যে আমরা লড়াই করতে যাচ্ছি, যারা আঘাত পৌঁছেছে তাদের মারতে যাচ্ছি, তাদের ছাড়া যাবে না। একইভাবে ইরান তার নিজের সার্বভৌমত্ব একটা আছে। আপনি যেটা বললেন তেল আমার, আর একজন তার দেশ নিয়ে যাবে, এটা হয় না। একটা দেশের যে রেজিমের সার্বভৌমত্ব, সে ভালো খারাপ হতে পারে। দেখুন, আমি সুচারু, আপনি এবং যারা দর্শকরা দেখছেন, আমরা কেউ সার্টিফিকেট দেওয়ার নয় যে ইরানের মধ্যে কি হচ্ছে সেটা ভালো না খারাপ। ভারতের মধ্যে অনেক কিছু ভালো খারাপ আছে, আমাদের মধ্যে অনেক ডিভিশন আছে, তো ইরানের মধ্যেও আছে। কেউ খামেনি নিয়ে আপনি বললেন, আয়াতুল্লাহ খামেনির খুব অপ্রেসিভ, রিগ্রেসিভ তার গভর্নেন্স ছিল, তার কথাই শেষ কথা, অথরিটেটিভ, ডিক্টেটরশিপ, ইসলামিক শারিয়া ল চলছিল। কিন্তু তার সাথে সাথে আমরা জানি ইরানে তাদের কালচার, তাদের দীর্ঘ আড়াই হাজার বছরের তাদের সভ্যতা, তাদের পার্সিয়ান সভ্যতা, এটা একটা হিস্ট্রি। সেই জায়গার থেকে যদি তার সার্বভৌমত্বতে কোনো একটা অন্য রাষ্ট্র আঘাত করে, নিশ্চিতভাবেই সে নিজেকে বাঁচাবার জন্য আঘাত করছে। আজকে সেই গোলাবারি চলছে। আমেরিকাকে গোলা নিয়ে আসতে হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, তাকে নিয়ে এসে তার বিভিন্ন বেস আছে। এই গালফ কাউন্সিল কনফারেন্স, জিসিসি কান্ট্রি, সেটা বাহরেন, ইরাক, দুবাই, এই বিভিন্ন ছোট ছোট দেশ, কাতার, এই বিভিন্ন জায়গা, আমি সেগুলোর ওপর পড়ে যাচ্ছি। সেখানে তারা যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রকে বেস দিয়েছে, তাদের ওপর আঘাত আসছে। এবং সুচারু, সবচেয়ে বড় স্ট্রেংথ অফ ইরান আজকে হচ্ছে মিসাইল। তার যে মিসাইল আর্সেনাল, আমি নিশ্চিত তুমি এর পরেই প্রশ্ন জিজ্ঞেস করবে এই মিসাইল সম্বন্ধে। তো সেই মিসাইল দিয়ে তো তারা যখন জানে তাদের শেষ করবে, এবং তারা লড়াই করছে কে, একটা ওই জায়েন্ট, ওই গলিয়াতের গল্পটা তো শুনেছ, সেই জায়গা থেকে একটা পিগমি, একটা জায়েন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র, আর ছোট্ট ইরান, কিন্তু সে মাথা নত করেনি, সে লড়াই করছে, সে ছাড়বে না, সে রেজিস্ট্যান্স জানে। আমরা ইরান ইরাক 8 বছর বললাম, তারপর বিভিন্ন সময় লড়াই দেখেছি। আমরা জুনে 2025-এ লড়াই দেখেছি, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো সময় আমরা দেখিনি যে আয়াতুল্লাহ খামেনি জুন মাসে অথবা এখানে পরের দিনই এসে ট্রাম্পের জুতোর সামনে মাথা নত করে দাঁড়ায়নি। তারা রেজিস্ট্যান্স, তারা ফাইটার। আবার আমি বলছি, তাদের ভেতরে ইন্টারনাল সার্টিফিকেট থেকে আমরা কেউ নেই। তাদের মহিলাদের ওপর নির্যাতন হতে পারে, তাদের একটা অংশ তাদের গভর্নেন্সের বিরুদ্ধে যেতে পারে। তার মানে এই নয় আমি বাইরের কোনো রাষ্ট্র 1000 কিলোমিটার দূরে থাকি, ধরো ভারতবর্ষ, গিয়ে আমি তাদের যে মেন হেড অফ দ্য স্টেট, তাকে আমি মেরে ফেলবো। এই অধিকার, এই গণতান্ত্রিক অধিকার কেউ ট্রাম্পকে দেয়নি যে তুমি সর্বসর্বা পৃথিবীর। আর আয়াতুল্লাহ খামেনির সঙ্গে কথা বলো, তার গভর্নেন্স যদি চেঞ্জ হয়, তার মানুষ বলবে তুমি বাইরে থেকে গিয়ে মারার কে হে। তো দেখুন, আমি সামরিক বাহিনী দীর্ঘ 24 বছর ছিলাম। তো যারা লড়াইয়ের মাঠে গেছে, আমরা লড়াই দেখেছি, আমরা লড়াই দেখতে চাই না। কারণ সাধারণ মানুষ, নাগরিক, শিশু, মহিলা এই নিহত হবে, এবং আমরা হয়তো এখনো সেইভাবে গণমাধ্যমে আসেনি। ইতিমধ্যে আমরা জানি যে ইরানে যে অ্যাটাক হয়েছিল প্রথম দিন, 165-167টা বাচ্চা, মানে কন্যা,
তারা স্কুলে যাচ্ছিল অথবা স্কুল থেকে সেই স্কুলে মারা গেল। ব্যাকপ্যাক যারা ধরুন স্কুলের ব্যাগ থেকে সোজা কবরে, মর্মান্তিক ছবি, মর্মান্তিক। এই ছবিটা গণমাধ্যমে ছেয়ে গেছে। যে কোনো মানুষ যাদের হিউম্যানিটি এখনো বেঁচে আছে চোখটা ভিজবে। তো আমরা এই দৃশ্য দেখতে চাই না। আর আমেরিকা সর্বসর্বা পৃথিবীতে নেই, এখন গ্লোবাল সাউথ। এক সময় ছিল কোল্ড ওয়ার। কিন্তু এই মুহূর্তে দীপ্তাংশুবাবু, আমেরিকা এই সংঘর্ষ পরিস্থিতির মাঝখানে ইরান শুধু নয়, গোটা বিশ্বকে একটা চমকে দেওয়ার মতো জিনিস তারা অলরেডি পরীক্ষা করে ফেলল, মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শোনা যাচ্ছে যে পারমাণবিক ওয়ারহেড বহন করবে, এবং শুধু তাই নয়, ডুমসডি, এবং এর আঘাত বা এর অভিঘাত এতটা বেশি, মানে পারমাণবিক বোমার থেকেও বেশি ক্ষতি হবে। এই মিনিটম্যান 3কে সামনে এনে আমেরিকা কি বোঝাতে চাইছে যে ইরান শুধু নয়, যারা ইরানের পাশে থাকবে তাদের অবস্থা আমি খারাপ করে দেবো? মানে এই দাদাগিরি কি বজায় থাকবে? দাদাগিরি বজায় থাকছে, কারণ অনেক রাষ্ট্র তাদের এই পাগলামির কথায় মেনে নিচ্ছে, অনেক সময় মেনে নিচ্ছে। একটা সময় হয়তো এসে গেছে, আপনি দেখবেন এই প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর প্রায় 7টা জায়গায় যুদ্ধ অথবা যুদ্ধর পরিস্থিতি নিয়ে এসেছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সাথে যারা যারা আছে, পিটে হেগসেথ, এবং যারা এই নির্ধারণ করছে, তাদের ডেভিড কেন, চিফ অফ স্টাফ, এই যারা আছে যেভাবে তাকে অ্যাডভাইস করছে, আমার মনে হয় পৃথিবীকে একটা কমপ্লিট রিসেশন এবং ইনফ্লেশনের দিকে ঠেলে দিচ্ছে, যেটা আপনি বললেন। আমার মনে হয় এখানে কোথাও না কোথাও এই যে আমরা এটা একটা ডিটেল R+-এ কাল শো করেছি, এই মিনিটম্যান 3 আর ডুমসডে এই মিসাইল যেটা পরীক্ষা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো। ইরানকে তো নিশ্চিতভাবে বার্তা দিল, পৃথিবীকে বার্তা দিল যে আমরা কিন্তু যে নাগাসাকি অথবা হিরোশিমায় যে অ্যাটম বম ফেলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র খুব গর্বের সঙ্গে বলছে, যেখানে শিশু এবং মহিলা মৃত্যু আমরা ঘটিয়েছিলাম, লক্ষ লক্ষ আমরা মানুষ মেরে দিয়েছিলাম, আমরা কিন্তু আবার করতে পারি। এবং আমার এই মিনিটম্যান 3 ডুমসডে মানে যে 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 রাষ্ট্র অথবা যে দেশ শেষ দিন দেখবে, তার মানে পুরো পপুলেশনকে ওয়াইপ অফ করা দেয়া তাদের চিন্তাধারা। 325 কিলোটন অবধি তার ওয়ারহেড এবং নিউক্লিয়ার ওয়ারহেড। আর বলছে যে 20 বার যে হিরোশিমা যে বোম ফেলা হয়েছিল তার থেকে ভয়ানক। তো তারাই জানে যে পৃথিবীকে গড়তে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, না পৃথিবীকে ধ্বংস করতে চায়। ধ্বংসলীলার মধ্যে যারা নামে তারা কিন্তু নিজেরাও ধ্বংস হয়ে যায়। আপনার কাছে এবারে যেটা জানতে চাইব, যে একটি জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল, ইরানের সেই জাহাজ, যেখানে সাবমেরিনের মাধ্যমে টর্পেডো অ্যাটাক করা হলো এবং জাহাজটি মুহূর্তের মধ্যে ডুবে গেল। শুধু তাই নয়, সেই জাহাজে থাকা মানুষজন নিঃশেষ হয়ে গেল। ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল, ভারত কি কোনো ইন্টিমেশন দিয়েছিল? ইরানের কাছে কি কোনো বার্তা পৌঁছেছিল যে এরকম একটা সমস্যা বা এরকম একটা অ্যাটাক, আক্রমণের মুখোমুখি তারা হতে চলেছে? সুচারু, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করলে। এটা অনেক যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, অনেক আপনি দেখবেন এই প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছে। এটা কালকে হয়েছে, পরশু হয়েছে, শুধু বলছে যে একটা যুদ্ধজাহাজ ইরানে যাচ্ছিল, IRIS দেনা, একটা ফ্রিগেট। সেটা কেন এসছিল? বিশাখাপত্তনমে ভারতের ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ছিল, IFR 2026। সেই ফ্লিট রিভিউ কেউ করে? আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে। 9টা দেশ এসছিল। কটা দেশ এসছিল? 9টা দেশ। কি করতে এসছিল? ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, মিলান 2026। কার ইনভিটেশনে এসছিল? কারা নেমন্তন্ন করেছিল? ভারত নেমন্তন্ন করেছিল। এবং ইরান দীর্ঘ এই রাস্তায়, জলপথ, আরব সাগর, ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান ক্রস করে এসছিল বিশাখাপত্তনমে। এবং যারা সেলার ছিল বেশিরভাগটাই সেরিমোনিয়ালে এসেছিল, কারণ এটা একটা সেরিমোনিয়াল ইভেন্ট, যেখানে 9টা আর আরও অন্যান্য রাষ্ট্র আসে, তারা জয়েন্ট রিভিউ করে, একটা ফ্লিট রিভিউ চলে, কোনো সময় এক্সারসাইজ চলে, বাট উইদাউট অ্যামিউনিশন।
এবার এরা যখন ফিরে যাচ্ছিল, মানে এটা আপনি বলছেন একদম সরাসরি ভারতের আমন্ত্রণেই আসা। একদম আমন্ত্রণে, ভারতের আমন্ত্রণে আসা, ভারতের ফ্লিট রিভিউতে পার্টিসিপেট করতে আসা। এবং শুধু ইরান নয়, 9টা আরও রাষ্ট্র এসেছিল, কিরগিস্তানও এসেছিল, একটা ল্যান্ডলক কান্ট্রি, তারাও জাহাজ পাঠিয়েছিল। ঠিক আছে, তো সেইখান থেকে যখন ফেরত যাচ্ছিল এই জাহাজটা, আমরা ইতিমধ্যে জানি শ্রীলঙ্কার 20 কিলোমিটার গ্যালি বলে একটা জায়গা আছে, তার থেকে 40 কিলোমিটার ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বর্ডার, জাস্ট শ্রীলঙ্কার ম্যারিটাইম বর্ডারের গায়ে লাগানো, ঘেঁষা। এবং ইন্ডিয়ান ওশান রিজিয়ন, IOR, যেটা নিয়ে ভারতবর্ষ খুব গর্ব করে, যে যেমন সাউথ চায়না সি নিয়ে চায়নার সঙ্গে একটা ঝগড়া বিভিন্ন রাষ্ট্রের, ভিয়েতনামের আছে, তাইওয়ানের আছে, সেই জায়গা IOR, ইন্ডিয়ান ওশান রিজিয়ন, ভারত বলে তার অধিপত্য এবং তার কমপ্লিট কন্ট্রোলের সাগর মেলা, এটা ভারতের IOR। তো যেখানে হয়েছে অ্যাকচুয়ালি আমরা যদি জিওপলিটিক্যালি দেখি, এইটা ভারতেরই কন্ট্রোল, যদিও এটা ইন্টারন্যাশনাল হচ্ছে। আমি এর মধ্যে যেতে চাই না, কারণ এই বার্তাটা হয়তো ঠিক যাবে না। সেখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর প্রথমবার এই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো টর্পেডো দিয়ে একটা জাহাজকে ধ্বংস করলো। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, এই জাহাজে 83 জন নাবিক, ইরানিয়ান সোলজার্স, তারা মৃত্যুবরণ করলো। তারা জানতো না একটা টর্পেডো আসছে। এবং প্রায় আমার 32-33 জন এখনও চিকিৎসাধীন। তারা একটা কলম্বো গ্যালেতে বেসরকারি হসপিটালে তাদের চিকিৎসা চলছে। এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান সাবমেরিন ভারতের আশেপাশে ঘুরছে। মেরিটাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভারতের আছে। ভারতের জানা উচিত কারা জলের ওপর দিয়ে, ধরুন আমাদের মেরিটাইম অথবা মেরিটাইম বর্ডারের বাইরে অথবা জলের নিচে, যেমন রাডার কন্ট্রোল করে আকাশ, কাদের ফ্লাইট আসছে না আসছে, কোনটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, কোনটা ন্যাশনাল নর্মাল সিভিল এয়ারলাইন্স, এবং কোনটা আমার শত্রুর জাহাজ, এয়ারফোর্সের জাহাজ শত্রু দেশের। সেখানে আমেরিকার একটা সাবমেরিন ঘোরাঘুরি করছে ইন্ডিয়ান ওশানে আমার পাশে, এবং আমার আমন্ত্রণ এবং নেমন্ত্রণে যে রাষ্ট্রকে আমি ডেকেছিলাম তার জাহাজ ফেরত যাচ্ছে, তাকে মেরে দিল। তার সেফটি সিকিউরিটির একটা তার সেফটি সিকিউরিটি, এবং তার হাল ডাউন ছিল। তার মানে হাল ডাউন মানে হচ্ছে আনআর্মড। মানে আমি এটা এসেছিলাম সেরিমোনিয়ালে, আমি আবার ইরানে ফেরত যাচ্ছি, এবং লড়াই যেখানে হচ্ছে সুচারু, এবং দর্শকদেরও বলি 2000 নটিক্যাল মাইল দূরে এই অ্যাটাকটা হচ্ছে। 2000 নটিক্যাল, আপনি যদি অনেকে নটিক্যাল মাইল যারা দেখছেন, ধরুন আমাদের গ্রামাঞ্চলে 2000 কিলোমিটার দূরে, আমি আরও সহজভাবে বলি, 2000 কিলোমিটার দূরে জাহাজটা যাচ্ছিল। সেখানে আমেরিকার দাদাগিরি এসে জাহাজটাকে ডুবিয়ে দিল। তার মানে আমেরিকা একটা বার্তা দিচ্ছে, আমি যেখানে ইচ্ছে, সেটা ইন্ডিয়ান ওশান হোক, ক্যারিবিয়ান সি হোক, বে অফ বেঙ্গল হোক, আমি যেখানে ইচ্ছে যে কোনো জাহাজকে যখন ইচ্ছে আমার মনে হবে আমি মারতে পারি। ঠিক। তো এইটা আমার মনে হয় ভারত, আমরা 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার, আমরা ইকোনমিক বলি, আমরা অর্থনীতিতে 4র্থ শক্তিশালী দেশ পুরো বিশ্বে। সেখানে আমার মনে হয় কোনো না কোনো একটা বার্তা ভারতকে দেওয়া উচিত, দিল্লিকে দেওয়া উচিত। এবং এই যে এতজন নাবিক, প্রায় 83-84-87 জন নাবিক মারা গেল ইরানের, এখানে কোনো না কোনো একটা শোক বার্তা, আমি বলছি না এটা আমাদের দায়ী কি আমাদের এরিয়াতে, এটা ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, কিন্তু একটা শোক বার্তা দিল্লির থেকে হওয়া উচিত ছিল। আমি খুব পরিষ্কার বলি, কোনো রাজনীতির ব্যাপার না। আমি বলছি মানে এটা বিজেপি, CPM, তৃণমূল কংগ্রেসের ব্যাপার না। দিল্লির গভর্নমেন্টটা আমার, ভারত আমার, রাজনৈতিক দলের সঙ্গে এটার কোনো রিলেশন নেই। সে যেই হোক, কংগ্রেস থাকতে পারত, বিজেপি থাকতে পারত, কাল অন্য কোনো যৌথ সরকার কেন্দ্রে থাকবে। আমি কেন্দ্রের কথা বলছি, অনেকে এটাকে পাকাবে। তো কেন্দ্রকে এতজন মারা গেছে, 87 জন নাবিক মারা গেছে, আমার আমন্ত্রণে আমার বাড়ি এসেছিল, যাওয়ার সময় তাকে মেরেছে, হয়তো রাস্তায় মেরেছে, সে রাস্তাটা আমার আয়ত্তে নেই, কিন্তু আমার একটা সংবাদ, এই দুঃখের সংবাদ, সে একটা না কোথাও দেওয়া উচিত ছিল। সেই জায়গাটা আমার মনে হয় কোথাও মিস হয়ে গেছে। আপনার কাছে এবার যেটা জানতে চাইব, খামেনি তো প্রয়াত হয়ে গেলেন, ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে, কিন্তু ইসরায়েল আর আমেরিকা লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যেহেতু অনেক সামরিক অভিযানের অভিজ্ঞতা রয়েছে, আমরা ভেনেজুয়েলাতে যেভাবে দেখেছিলাম মাদুরোকে
মানে একেবারে প্ল্যান করে তার বাসভবনে ঢুকে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এলো মার্কিন বাহিনী। এক্ষেত্রেও ইরানের চেষ্টা হয়েছিল। আপনার সঙ্গে যখন কথা বলছি তার হয়তো কয়েক ঘন্টা আগে এই চেষ্টা করেছিল মার্কিন বাহিনী, কিন্তু আমরা জানতে পারছি ইরানে তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই ব্যাপারটা কিভাবে সম্ভব হলো এবং এখন ইরান কারা চালাচ্ছে, মানে একদম সাধারণ মানুষের জন্য আপনি বলুন, একদম। ইরান খামেনি নেই, সুপ্রিম লিডার নেই, ইরান এখন কাদের হাতে? আচ্ছা সুচারু, প্রথমে বলি যে ইরান ভেনিজুয়েলা নয়। ভেনিজুয়েলায় করার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সাহস 10 গুণ বেড়ে গেছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকা ভেবেছিল যেভাবে ভেনিজুয়েলা মাডুরা এবং তার স্ত্রীকে তাদের শয়নকক্ষ থেকে ভোর রাত্রিরে কলার ধরে তুলে এনে নিউ ইয়র্কে চলে এলো, একইভাবে বোধহয় আয়াতুল্লাহ খামেনিকে একইভাবে নয় মৃত্যুবরণ করবে নাহলে তুলে আনবে, এই দুটো ছিল। কিন্তু তারা প্রথম 6 ঘন্টার মধ্যেই, যুদ্ধ শুরু হওয়ার 6 ঘন্টার মধ্যেই তাদের কাছে কোনো ইনফরমেশন নিশ্চিতভাবে ছিল। আমি এটা অনেক ডিসকাশন হয়েছে, আজ আমি আর করছি না। তাদের কাছে সঠিক যেটা রাত্রিরে অ্যাটাক শুরু করার কথা ছিল, আক্রমণ, সেটা দিনের বেলা করে এবং আয়াতুল্লাহ খামিনের সাথে আরও প্রায় 80 জনকে তাদের মৃত্যুবরণ করতে হয়, কমপ্লিট যে ইরানের লিডারশিপটাকে ওয়াইপ অফ করে দেয়। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কারা চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা যখন জানি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অ্যাডভাইজার এবং ইসরায়েল সবার জানা উচিত যে ইরানে দেয়ার আর লেয়ার্ড লিডারশিপ। লেয়ার্ড, ইরানে প্রভিন্স হচ্ছে 32 থেকে 33টা প্রভিন্স আছে এবং প্রভিন্স টু দ্য হাইয়েস্ট লেভেল এটাকে ডিসেন্ট্রালাইজ করা। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যা হুকুম দিচ্ছে ওটাই ফাইনাল, আমাদের দেশেও প্রাইম মিনিস্টার যেটা বলছে ওটাই ফাইনাল। ওখানে কিন্তু ইটস এন লেয়ার্ড থিং। আয়াতুল্লাহ খামেনি ডেথ হয়ে গেছিল প্রথম 6 ঘন্টা, তারপর কি প্রেসিডেন্ট ট্রাম্পের জুতোর কাছে ইরানিয়ানরা শুয়ে পড়েছিল? না, একেবারেই নয়। ক্ষমা ভিক্ষা করেছে যে আমাদের নিয়ে নিন। উল্টে মিসাইল অ্যাটাক হয়েছে। উল্টে যে আগের বার 12 ঘন্টা পর মিসাইল অ্যাটাক হয়েছিল জুন 2025, এবার 1 ঘন্টার মধ্যে মিসাইল অ্যাটাক করেছে। মৃত্যুরও পর 15 মিনিটের পর প্রথম মিসাইল চলে যায়। সো দেয়ারফোর এটা জানতে হবে ইরান ইজ আ রেজিস্ট্যান্স ফোর্স। ইরানকে দমিয়ে রাখা যাবে না, এটা আমি প্রথম থেকেই শুরু করলাম। এবং ইরান তার ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল, এখন যে মিসাইল আমরা এই কয়েকদিন R+ দেখালো অথবা বিভিন্ন অন্যান্য চ্যানেলরা দেখালো, সেগুলো হচ্ছে ওল্ড জেনারেশন অফ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। তাদের হাইপারসনিক অথবা সুপারসনিক মিসাইল। হাইপারসনিক আর সুপারসনিক সঙ্গে ব্যালিস্টিক মিসাইল কি পার্থক্য আমি বলতে যাচ্ছি, তাহলে দর্শকদের সুবিধা হবে। ব্যালিস্টিক মিসাইল এয়ার ডিফেন্স দিয়ে আটকানো যায়, বিকজ ইট গোজ টু আ ডাইরেক্ট পয়েন্ট। ওইটা যে ফ্লাইট পাথ থাকে, প্যারাবোলায় যে ফ্লাইট পাথে যায়, সেই ফ্লাইট পাথটা চেঞ্জ করতে পারে না, তো তাকে নষ্ট করা সুবিধে। তাও ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রকে ওটাকে ইন্টারসেপ্ট করতে একটা মিসাইলকে 3টে মিসাইল দিয়ে ইন্টারসেপ্ট করতে নষ্ট করা। সুপারসনিক, হাইপারসনিক, যেটা খোরামশার অথবা আবিল, শাহিদ, এইগুলো যখন ফায়ার করা হবে, এগুলো হাইপারসনিক অথবা সুপারসনিক। 4 টাইমস দ্য স্পিড অফ দ্য সাউন্ড, কোনোটা 6 টাইম দ্য স্পিড অফ দ্য সাউন্ড। সেগুলো কোর্স ডাইরেকশন করতে পারে। আপনি বলবেন এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যাঁ এয়ার ডিফেন্স সিস্টেম করবে, কিন্তু এই দিক থেকে ওরা যখন দেখবে একটা পেট্রিয়ট অথবা থার্ড মিসাইল দিয়ে এটাকে নষ্ট করার ট্রাই করবে, যেটা খোরামশার ওই নিজের ফ্লাইট পাথ থেকে অন্যদিকে চলে যাবে, ডাইরেকশন চেঞ্জ করতে পারবে বেসিক মানুষদের জন্য, এবং সেই গন্তব্যস্থলে অন্যদিক দিয়ে গিয়ে মারবে। এবং এটা এরিয়া টার্গেট, আরো বড় জায়গা মারবে। একটা অ্যামিউনিশন থেকে অনেক মাল্টিপল অ্যামিউনিশন, রাইট? ঠিক আছে, যেমন মহাভারতে একটা তীর ছোড়ার পর অনেক তীর বেরোতো, যেটা আপনারা 11টার সময় যখন মহাভারত চলতো দেখতেন। একইভাবে এই মিসাইলের থেকে অনেকগুলো আরো ছোট ছোট বমলেট বেরোবে, বিভিন্ন জায়গায় বেরোবে। ধরুন আমরা যে স্টুডিও আছি এখান থেকে নিয়ে 5 স্ট্রিট অবধি, নিয়ার অ্যাবাউট 4.5-5 কিলোমিটার বাই 3 কিলোমিটার, 15 স্কোয়ার কিলোমিটার উড়িয়ে দেবে, কিচ্ছু থাকবে না, কেন জ্বলে যাবে। সো ওই মিসাইলগুলো এখন বার হবে অথবা বার করেছে আমাদের। এই যে 4th জেনারেশন 5th জেনারেশন অফ মিসাইল, সেগুলো কিন্তু এখন ইরান ইউজ করবে। ইরান এতদিন কি করেছে, ইরান তার সস্তা মিসাইল, সস্তা ড্রোন দিয়ে দেখতেছে যে কোথায় ওদের এয়ার ডিফেন্স সিস্টেম, কোথায় ওদের ইন্টারসেপ্টার। একটা 50,000 টাকা ড্রোন 50 কিলো এক্সপ্লোসিভ নিয়ে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার গিয়ে একটা গন্তব্যস্থলে গেল, সেটাকে মারার জন্য
3টে পেট্রিয়ট মিসাইল ইউজ করলো। একটা এটার দাম 50,000 টাকা। একটা আমি কথার কথা বলছি, $50,000 যদি, আমি 50,000 টাকা বলছি। একটা পেট্রিয়ট মিসাইলের দাম হচ্ছে 9 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, 8 থেকে 9 লক্ষ টাকা। এই 50,000 দ্রোনটাকে, এইটাকে নষ্ট করার জন্যে এরকম 2টো অথবা 3টে 9 লক্ষ টাকার পেট্রিয়ট মিসাইল মারতে হবে। তো এই আজকে প্রায় 7th or 8th ডে, এই 7 দিন, আজকে এই 7 দিনে কত পেট্রিয়ট, কত থার্ড এবং কত অ্যাক্সিস মিসাইল ইউজ করে এই সস্তা আর মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ইরানের অথবা দ্রোনকে নষ্ট করার জন্য আছে। অফুরন্ত তো নেই, অফুরন্ত মিসাইল তো আমেরিকার নেই, তাকে আনতে হচ্ছে আমেরিকার থেকে প্রোডাকশন করে। বছরে পেট্রিয়ট মিসাইল প্রায় 800টা মিসাইল প্রোডাকশন করতে পারে, 800টা মিসাইল। এখন পর্যন্ত ইরান প্রায় 600 থেকে 650 মিসাইল ফায়ার করেছে এবং দ্রোন প্রায় 1024, আমি লাস্ট ফিগার পেয়েছিলাম। এইটা হচ্ছে, এবং এইটাকে আটকাতে, ট্যাকেল করতে গিয়ে নাস্তানুবুদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, দুবাই এয়ারপোর্টে আগুন লেগেছে, পোর্টে আগুন লেগেছে, হোটেলে মেরেছে, অ্যারামকো যেখানে সবচেয়ে বড় অয়েল ফিল্ড সেখানে মেরেছে, বাহরানে ব্যাপকো বলে একটা বড় এলএনজি আছে যেখানে গ্যাস উৎপাদন হয়, সেটা বন্ধ করে দিয়েছে। তো ইরান জানে যে অর্থনৈতিকভাবে যেসব এই গালফ কাউন্সিল কনফারেন্স দেশগুলো, মিডল ইস্টে যতগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলো যদি অর্থনৈতিকভাবে তাকে আমি দুর্বল করে দিতে পারি, তাহলে আমার লড়াই এগোবে। কারণ তারা আমেরিকাকে প্রেশার বিল্ড আপ করবে, অলরেডি করছে। আপনি জানেন ইউএই বলেছে আপনার জন্যে আমি আমার অর্থনীতি কেন শেষ করবো, আমার তেল নষ্ট হয়ে গেলে পুরো মিডল ইস্টের অর্থনীতি শেষ হয়ে যাবে। অর্থনীতি শেষ হয়ে গেলে ওদের আর কি আছে? ওদের তো আর চাষবাস নেই, ওদের কোনো প্রোডাকশন নেই, ওদের কোনো গাড়ি তৈরি হয় না, প্লেন তৈরি হয় না, ওদের কি তৈরি হয়? তেল। এই তেলের থেকে যে টাকা, সেই টাকাটা আবার কোথায় দেয়? পেট্রো ডলার যেটা আমরা বলি, এটাকে ইনভেস্ট করছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। তো পুরো মিডল ইস্ট কান্ট্রির সুচারু, দে আর অ্যাবাউট 7 ট্রিলিয়ন, 6 to 7 ট্রিলিয়ন টাকা, ডলার, এটা ইনভেস্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই $7 ট্রিলিয়ন ইন ওটা অনেকভাবে আছে, কোনোটা বন্ড হিসেবে আছে, অয়েল বন্ডস আছে, কোনোটা ইনভেস্টমেন্ট আছে, কোনোটা শেয়ারে আছে। সেটা যদি তুলে নেয় এই গালফের 8টা দেশ, তাহলে আমেরিকার কি অবস্থা হবে? তো দেয়ার ইজ আ প্রেশার, মানে এই লড়াইটা হয়তো শুরু করেছে, কবে শেষ হবে আমরা বলতে পারছি না। বাট এই মুহূর্তে ইরান একটা ছোট রাষ্ট্র হলেও সে কিন্তু মানে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে। কর্নেল, একটা কথা অনেক শোনা যায় যে চীনের সঙ্গে ইরানের একটা গভীর সম্পর্ক, অনেক ক্ষেত্রেই চীন ইরানকে অনেক হেল্প করেছে। এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, তার এবং তার মিলিটারি, তাদের উপর হামলা হলো, কোথাও কি চীন আগে থেকে কোনো বার্তা পেয়েছিল? বা যদি পেয়ে থাকে, তাহলে কেন তারা ইরানকে ইনফর্ম করলো না যে বিরাট বড় একটা সামরিক অভিযানের সম্মুখীন হতে চলেছ এবং সেখানে তোমার সুপ্রিম লিডার কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে? আপনি জানবেন এই লড়াইটা, এই যে আমরা দেখলাম 28শে ফেব্রুয়ারি শুরু হলো, তার আগেও আপনি জুন মাসে একটা 12 দিনের লড়াই হয়েছে, স্ট্রাইকিং লাইন। সেই সময় আমরা জানি যে চায়না তাদের স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ইরানকে রিয়েল টাইম ইনফরমেশন দিচ্ছিল। এবং এই যুদ্ধটা শুরু হওয়ার আগেও প্রায় মাসখানেক বিভিন্ন কথোপকথন হচ্ছিল। ওমান যে রাষ্ট্র, সে মিডিয়েটার ছিল এবং বারবার জেনেভা এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের ইরানের যে ফরেন মিনিস্টার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সঙ্গে একটা কথোপকথন হচ্ছিল রিজলভ করতে। কিন্তু যারা এটাকে ফলো করছিল তারা বলছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই সময়টা কিনছিল, তার যে সামরিক বিল্ড আপ, এই পেট্রিয়ট মিসাইল নিয়ে আসা, এই কথার মাধ্যম দিয়ে এটা বিল্ড আপ করছিল। অ্যাকচুয়ালি অ্যাটাক করতোই, এটা একটা প্ল্যান, একটা স্ট্র্যাটেজি আমেরিকা যেটা ইরানের বিরুদ্ধে নিচ্ছিল। দ্বিতীয়ত, এবার আপনার প্রশ্ন আসি, কেন এটা হলো? দেখুন, ওই যে আমি বললাম 12 দিন লড়াইয়ের পর, যেখানে আপনাদের প্রত্যেকেরই মনে থাকবে যে আমেরিকা তার B-2 স্টেলথ বম্বার নিয়ে
ফার্দো এবং ইস্পাহান এই দুটো জায়গা ছিল ইরানের, সেখানে বাংকার বাস্টার যে বোমটা আছে GBU-40 সেটা কিন্তু ড্রপ করেছিল। সেটা মাটির প্রায় 30 থেকে 40 ফিট 50 ফিট নিচে গিয়ে বাস্ট করে। এবং এইটা যখন করার পর ইস্পাহান এবং ফর্দোতে আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে কমপ্লিট যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ছিল তারা নাকি নষ্ট করে দিচ্ছে, এটাই শুনেছিলাম। আবার সেইটার জন্যই লড়াই জন্য আবার একত্রিত হলো। তার মানে আইদার ওইটা মিথ্যে ছিল অথবা এইটা মিথ্যে, আমরা জানি না কোনটা মিথ্যে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তো সকাল এবং বিকেলে দুটো আলাদা আলাদা কথা বলেন, যেহেতু উনি সর্বসর্বা আমাদের পৃথিবীর, তো উনি যা ইচ্ছেই করতে পারেন। এক, দ্বিতীয়ত এই মিটিং যেটা হয়েছিল এটা হওয়ার কথা ছিল সন্ধেবেলা এবং একটা গন্তব্যস্থলে। ঠিক, আয়াতুল্লাহ খামেনি যেখানে থাকতো সেটা মাটির অনেক নিচে, দেয়ার ইজ এ মাল্টিপল টানেল, সাধারণের পক্ষে সেখানে পৌঁছানোই সম্ভব নয়। এবং নিজের লোক যারা ছিল তাদের যখন নিয়ে যেত ওনার সামনে, ওনার যত জেনারেল ছিল অথবা অ্যাডভাইজার ছিল তাদেরও চোখ বন্ধ করে নিয়ে যেত, তাদের চোখটা বন্ধ করে সেই জায়গায় কালো কাপড় যাতে কেউ না জানতে পারে উনি কোথায় ছিলেন। কিন্তু একটা সময় ওনাকে আসতে হয়েছিল। ওরা দেখো, যুদ্ধ হবে আমরা প্রত্যেকে জানতাম এবং আশপাশে আমরা সবাই যেতাম 27-28 তারিখ। না, আমার একটা প্রশ্ন কর্নেল, যেখানে এরকম একজন সুপ্রিম লিডার একটা গুহার মধ্যে থাকেন, তার গুহা পথ যাতে কেউ চিনতে না পারে, চোখ বেঁধে সেখানে সে মিলিটারি অফিসিয়াল হোক বা যে হোক তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথাও না কোথাও তার ঘনিষ্ঠ বৃত্তে একদম মোসাদের কোনো এজেন্টের উপস্থিতি ছিল এবং খুব ভেরিফাইডভাবে মোসাদ এই তথ্য এবং তাকে বের করে নিয়ে আসতে বাধ্য করলো একটা অরক্ষিত কার্যালয়ে। একদম মোসাদ, ঠিক মোসাদের এজেন্ট এবং সিআইএর এজেন্ট, এইটা সুচারু। এটা এমন যারা দেখছে এটা হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। ইন্টেলিজেন্স আপনি যেটা বলছেন অনেকটা সত্যি, এটা 2 দিন 3 দিন 4 দিনে হয় না, অথবা 10 দিন 5 মাসে হয় না। এইটা এই যে ভেতরে ঢোকে, আপনি বলছেন এই বৃত্তের মধ্যে যে ঢোকে, তাদের মিনিমাম 5 বছর 8 বছর 10 বছর, কারণ তার বিশ্বাসটা অর্জন করতে হয়। যখন বিশ্বাসযোগ্যতা হয় সব জায়গায়, তারপরে গ্রহণযোগ্যতা হয়। যদি আপনার ওপর আমার বিশ্বাস না থাকে আমি কোনোদিন গ্রহণ করব না। তো বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা এই দুটোই খুব বড় শব্দ এবং কড়া শব্দ। তো এইটা লম্বা সময় ইনক্লুড করেছে। কিন্তু এই লড়াইয়ের পর 12 দিন যে জুন মাসে হলো, ইরান জেনে গেছিল বহু মোসাদ এজেন্ট তাদের মধ্যে ছড়িয়ে গেছে। এবং আপনি দেখবেন, আপনি যদি ফলো করেন এবং যারা দর্শকরা দেখবেন, বহু লোক প্রায় 100 জনকে তারা মৃত্যুবরণ করেছিল, তাদের ফাঁসি দিয়েছিল, গুলি করে মেরে ফেলেছিল, কেটে ফেলেছিল এই মোসাদ এজেন্টদের। তবুও কিছু এই বৃত্তের মধ্যে ছিল, আপনি যেটা বলছেন। সিআইএ ওয়াজ অলসো ক্লোজলি মনিটরিং। এবং আপনি যদি আর একদিন কোনোদিন আমায় ডাকেন যে শুধু এইটার সম্বন্ধে, এইটা যে অ্যাটাকটা হলো কীভাবে হলো, ইট ইজ আ স্টাডি বাই ইটসেলফ, ইট ইজ এ মিলিটারি স্টাডি, সামরিকভাবে এটা পড়াশোনা করতে হবে। তো এটা খুব ইন্টারেস্টিং যে কীরম করে আপনি যেটা বললেন যে কমপ্লিট লিডারশিপ ওয়াইপ অফ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে। 30টা বোম ওই বাড়িটার ওপর ফেলেছিল, 30টা বোম। এবং তারা জানতো ওই সময়টা মিটিং চলছে এবং ওই সময়টা তারা অ্যাটাক করেছিল। এটা রাত্রিরে হওয়ার কথা ছিল, প্রিপোন করে সকালে নিয়ে এলো এবং কমপ্লিট লিডারশিপ ওয়াইপ আপ করে দিল। কিন্তু ইরান তবু মানে প্রেসিডেন্টের ট্রাম্প অথবা নেতানিয়াহুর সামনে মাথা নত করলো না। তারা কিন্তু আজকে 7 দিন হয়ে গেল লড়াই চলছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে কি কোথাও আপনি দেখছেন যে ইকুয়েশনটা, জিও পলিটিক্সের ইকুয়েশনটা, ভূ রাজনীতির ক্ষেত্রটা পরিবর্তন হয়ে যাবে? সুচারু, হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ। তো হরমুজ প্রণালীটা কি? হরমুজ প্রণালীটা আরব সাগরে আসার আগে আর একদিকে হরমুজ প্রণালী, আর তার পাশে হচ্ছে পার্সিয়ান গালফ। এবং এই জিসিসি যতগুলো দেশ আছে, গালফ কাউন্সিল অফ কান্ট্রিজ যতগুলো আছে, সেই ছোট ছোট দেশগুলো সব এই দিক নয়, পার্সিয়ান গালফের আশেপাশে প্রত্যেকটা। সবচেয়ে বড় এর মধ্যে যে রাষ্ট্র সেটা হচ্ছে ইরান। এদের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র, যেখানে প্রায় 90 কোটি মানুষ বাস করে। তো সেই হরমুজ প্রণালীটা হচ্ছে একটা 33 কিলোমিটারের ছোট একটা খাল বলতে পারেন। সেই খালটা ক্রস করে আবার
সমুদ্রে আসতে হবে, তারপরে তারা আরব সাগরে আসবে। এই যে খালটা ক্রস করবে 33 কিলোমিটার খাল, তার এই বান্দার আব্বাস এই যে পোর্ট আছে আর তার কমপ্লিট এই হরমুজ প্রণালীর একটা সাইড হচ্ছে কমপ্লিটলি ইরান এবং তার নেভাল বেস কমপ্লিট জায়গা কমপ্লিট। তো সেইখানটা আপনি বলছেন বন্ধ করে দেবে কিনা, বন্ধ করে দিয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ যখন হয়ে গেছে তো এখান দিয়ে আর কোনো ট্যাঙ্কার যেতে পারছে না, এই ক্রুড অয়েলের ট্যাঙ্কার। তো ওরা জানে যদি আমি এই জায়গাটা একটা ওই আমাদের চিকেন নেকের মতন, আমরা যেরকম শিলিগুড়ি চিকেন নেক বলি 22 কিলোমিটার, এটাকে দিলে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে। এখানেও হরমুজ প্রণালীটাকে এই চিকেন নেকের মতন যদি আমি ধরে ফেলি, তাহলে কোনো জাহাজ আসতেও পারবে না, যেতেও পারবে না। সেটাই আজকে হচ্ছে হাজার হাজার জাহাজ না আরব সাগরে আটকে আছে না পার্সিয়ান গালফে আছে আটকে আছে। এবং এই চোখ পয়েন্টগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চোখের সামনে। এই একটা না, কিন্তু আরও চোখ পয়েন্ট পুরো বিশ্বে আছে, প্রত্যেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র নিতে চায়। যেমন হরমুজ প্রণালী, পানামা ক্যানেল, এই বিভিন্ন জায়গায় যে স্ট্রেটগুলো আছে যার মাধ্যম দিয়ে সমুদ্রে যাওয়া যায়, সেই চোখ পয়েন্টগুলো আমেরিকা নিয়ে নিতে চায়। এবং এগুলো ওর জন্য ব্যবসার জন্য ভালো। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এগুলো দিয়ে ব্যবসা করবে। এই যখন আটকে দিল, এদের কি হয়, প্রত্যেকটা জাহাজে হিউজ অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স থাকে। যুদ্ধ চলছে, একটা মিসাইল লাগলে জাহাজ যদি জ্বলে যায় তাহলে ইন্স্যুরেন্সকে টাকা দিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি বলছে ভাই এখন যে অবস্থা মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, আমি কোনো জাহাজের যা ইন্স্যুরেন্স ছিল আমি প্রত্যাহার করছি, এবং যুদ্ধে যদি মিসাইলে কোনো অ্যাটাক হয় আমি কোনো পয়সা দেবো না। তাহলে কে যাবে? একটা ওই 50,000 টাকার ড্রোন একটা যদি কয়েক কোটি টাকার জাহাজকে জ্বালিয়ে ছারখার করে দেয়, অথবা নষ্ট করে দেয়, অথবা ডুবিয়ে দেয়, আর ইন্স্যুরেন্স কোম্পানি পয়সা দেবে না, কোন কোম্পানির এত সাহস আছে সেখানে যাবে? অথবা তেল ক্রুড অয়েল নেবে। তো সবাই দৌড়ে পালিয়ে গেছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছে যে আমি ওই স্ট্রেট অফ হরমুজ থেকে পাস করাবার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি না দিলে আমার জাহাজ আমার নেভাল বেস পাস করাবে, এবং তার জন্য আমাকে টাকা দিতে হবে। মানে টাকা তোলার ব্যবস্থাও, যেটা আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন সময় তোলাবাজ বলি। তো আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তোলাবাজ বলাটা আমার ঠিক হবে না, কিন্তু তিনি ওই রকমই কথা বলছে, আমার জাহাজ আপনাদের ক্রস করিয়ে দেবে স্ট্রেট অফ হরমুজ, আপনাকে একটা তোলা দিতে হবে। ঠিক, কিন্তু এখানে একটা কিন্তু আছে, ফিফথ ফ্লিট আছে বাহারেনে, সেই ফিফথ ফ্লিট, সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ড সব ঘোরাঘুরি করছে তাদের জাহাজ। এবং এদের জাহাজ যেই দেখেছে যে আচ্ছা, ইরানের লড়াইটা এতক্ষণ এরিয়াল ওয়ারফেয়ার দেখছিলেন, মিসাইল ওয়ারফেয়ার। ইরানের নেভি কিন্তু ইজ অলসো আ স্ট্রং নেভাল বেস, তাদের নৌসেনা অতটাই স্ট্রং। ওটা এখনো শুরু হয়নি, কয়েকদিন বাদে আমরা প্রত্যেকে আবার আসবো, সুচারু যদি আমার ডাকে, নেভাল ওয়ারফেয়ার শুরু হবে। এতক্ষণ আমরা এরিয়াল ওয়ারফেয়ার দেখছি প্লেন এবং মিসাইলের, এরপর নেভাল ওয়ারফেয়ার শুরু হবে। তো যেহেতু স্ট্রং এবং ওই 50,000 ড্রোন দিয়ে মেরে দিচ্ছে, ওই ড্রোনটা ইউজ করে শাহিদ 136, আমি নামগুলো বলে দিচ্ছি, যারা ইউথ, যারা আমাদের যুবরা, তাদের খুব ইন্টারেস্ট থাকে বলে আমি নামগুলো বলছি। তখন এরা বলছে ক্রস করিয়ে দেবো। যেই ইরান এই 2-3টে জাহাজকে মেরেছে, আমেরিকান নেভি ল্যাজ তুলে কিন্তু আবার আরব সাগরে পালিয়ে গেছে। তাদের যে মেন যুদ্ধ জাহাজ, যেটা ক্যারিয়ার গ্রুপ, এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ এব্রাহাম লিঙ্কন, ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যেই দেখেছে এই প্রবলেম, পার্সিয়ান গালফ থেকে একদম চোদা আরব সাগরে ল্যাজ গুটিয়ে পালিয়েছে, এখানে আসবে না। কারণ একটা এব্রাহাম লিঙ্কনে সুচারু 5,000 লোক থাকে একটা যুদ্ধ জাহাজে, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা ক্যারিয়ার গ্রুপ। ধরুন একটা মিসাইল, একটা ব্যালিস্টিক মিসাইলও বলছি না আমি, একটা ড্রোন, একটা সোয়ার্ম অফ ড্রোন অ্যাটাক হয়ে গেল, অথবা একটা মিসাইল অ্যাটাক হয়ে গেল, জাহাজটা ডুবে গেল, 4,500 লোক আমেরিকান সৈনিক মারা গেল। ঠিক আছে, ঠিক। প্রেসিডেন্ট ট্রাম্প মুখ দেখাতে পারবে আমেরিকায়? প্রেসিডেন্ট ট্রাম্পের মিড টার্ম ইলেকশন আছে, ক্রস করতে পারবে? কংগ্রেস ওকে ছিঁড়ে খেয়ে নেবে। আমেরিকার সাধারণ নাগরিক সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে বডি ব্যাগ। ভিয়েতনামের সময় প্রায় 50,000 ব্যাগ, 50,000, ফিগারটা নোট করবেন, সেই বডি ব্যাগ ফেরত গেছিল। এবং প্রেসিডেন্ট নিক্সনের কি হাল হয়েছিল আমরা প্রত্যেকে জানি। একইভাবে ডেজার্ট স্টর্মে বুশের কি অবস্থা হয়েছিল আমরা প্রত্যেকে জানি, যে যখন আফগানিস্তানকে পিঠ দেখিয়ে খালি করতে হলো। এই আমরা যখন বারাক ওবামার সময়ও দেখেছি, এই গত বাইডেনের সময়ও দেখেছি, তাদের পিঠ দেখিয়ে আফগানিস্তান ছাড়তে হলো।
তো ওভারঅল যদি আমরা এটা দেখি, ওভারঅল সিচুয়েশন যদি আমরা দেখি, ইরান কিন্তু নেভিতেও ইজ ইকুয়ালি স্ট্রং, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে কিছু নেই। তবে আমি আবার ওই এক কথা বলছি যে এরা মাথা নত করে না, এরা শেষ মানুষ, শেষ নিঃশ্বাস, শেষ রক্ত। একটা সামরিক বাহিনীর যা জজবা জুনুন, আমি কথা বলেছিলাম, ওদের যে জজবা আছে, যে জুনুন আছে, সেইটা ওরা ছাড়বে না এবং শেষ দিন পর্যন্ত কিন্তু ওরা এই দাঁতে দাঁত চিপে লড়াইটা করবে। পরবর্তী লিডার ইরানের মুজতবা খামেনি, খামেনি। তিনি কি পারবেন ইরানকে এই রক্ষা করতে? কি মনে হচ্ছে কোন দিকে যেতে চলেছে ইরানের ভবিষ্যৎ? আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তাফা খামেনি, এতদিন আয়াতুল্লাহ খামেনির বয়স ছিল 86 বছর, 87, একটা ফ্রেল ওল্ড ম্যান। তার ছেলেই কিন্তু শ্যাডো পুরো চালাতো ওই মুস্তাফা খামেনি। আর শুধু আবার আমি বলছি, মুস্তাফা খামেনিওকে যদি তার মৃত্যুবরণ হয়, কারণ আমেরিকা যে কোনো লোককে যেখানে খুশি ঢুকে মারতে পারে। আমরা দেখেছি এই একটা আনাম জাহাজকেও তারা টর্পেডো মেরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংস করে দিল। 87 নাবিক তাদের মেরে ফেললো। আমরা দেখেছি কীরকমভাবে 165টা গার্ল চাইল্ড, বাচ্চাকে, শিশু বাচ্চা, তাদের মেরে ফেললো। তো আমেরিকা যা ইচ্ছে করতে পারে। মোস্তাফাকেও মারলে, আমি বলেছি আবার আরফি বলে একজন আছেন, লেয়ার্ড লিডারশিপ আছে, কোনো অবস্থা নেই, মাথা নিচু করবেন। আমার বলছি কাউকে মারুক, আইআরজিসির কমান্ডারকে তো মেরে দিয়েছিল, কমান্ডার ইন চিফ ইরান রেভলিউশনের গার্ডের, ডিফেন্স মিনিস্টারকে মেরে দিয়েছিল। ট্রাম্পের কাছে মাথা নত করেনি, ইসরায়েলের নেতানের কাছে মাথা নত করেনি। তারা ছাড়বে না, তারা লড়াই করবে। এবং একটা সময় আসবে, আমি আজকে ক্যামেরার সামনে বলে গেলাম, এই যতগুলো গালফ কাউন্সিল কনফারেন্স কান্ট্রিজ আছে, এই বাহরেন, কাতার, ইউএই, দোহা, দুবাই, এদের বাধ্য হবে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আলাদা হতে। কারণ এখানে কারণ আছে। আমরা এতক্ষণ তেল নিয়ে আলোচনা করছি, আমি R+-এ প্রথমবার বলে যাচ্ছি, এই আলোচনা কেউ করেনি। সুচারু, তুমিও এটা নেক্সটবার যখন করবে। আরব এই দেশগুলো আমি যে বললাম, এই 8-9টা দেশ, এই রাষ্ট্রেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সবাই বলবে, এক কথা বলবে তেল। আমি বলবো তেল না, জল, খাবার জল, ওয়াটার, বিকজ দেয়ার ইজ নো ওয়াটার। খাবার জল এই 9টা গালফ রিজিয়নে কোথাও নেই। এরা জল কোত্থেকে পায়? খাবার জল। আমি আপনি এই যে খাবার জল, এই জল আরাম করে সুচারু আমার জন্য রেখে দিচ্ছে। এই জল কিনতে আমার ওখানে $2 লাগবে, $2 দুবাইতে। ঠিক আছে? কেন আমি বললাম? ওদের মিষ্টি জল নেই, ওদের সমস্ত জল হচ্ছে নোনা জল, এবং নোনা জলকে মিষ্টি জল করার জন্য ডিস্যালিনেশন প্লান্টস আছে। এই নুনটা জল থেকে বার করে খাবার মতন জল করার জন্য ডিস্যালিনেশন প্লান্ট আছে। এতে হাজার কোটি টাকা খরচা হয়। এই প্রত্যেকটা ছোট ছোট রাষ্ট্র গালফ এতে তাদের ডিস্যালিনেশন প্লান্ট থেকে খাবার জল তৈরি হয়, এবং রান্নার জল, চানটা ওরা এই নোনা জলে করে। শুধু খাবার এবং রান্নার জল এই দুটো মিষ্টি জলে হয়, এটাকে ডিস্যালিনেশন প্লান্ট বলে। এবার ইরান যদি এই কমপ্লিট ডিস্যালিনেশন প্লান্টগুলোকে উড়িয়ে দেয়, তেল ওড়াবে না, তেল ওড়ালে কেউ মরে যাবে না, তেল বন্ধ হবে, পৃথিবীর অবস্থা খারাপ হতে পারে। কিন্তু অনেক অন্যান্য রাষ্ট্রে তেল আছে, সেইভাবে মহামারী হবে না। কিন্তু হ্যাঁ, ইনফ্লেশন নিশ্চিতভাবে বাড়বে, তেলের দাম বাড়বে। কিন্তু গালফে যারা থাকে তাদের যদি খাবার জল বন্ধ হয়ে যায়, 3 দিন 4 দিন রিজার্ভ জল থাকে, 5 দিন রিজার্ভ জল থাকে। যদি ডিস্যালিনেশন প্লান্টগুলোকেই উড়িয়ে দেয়, তাহলে খাবার জল কোথায় থাকবে? আমেরিকা সবাইকে জল আনাবে, এবং আমেরিকার যে ট্রুপস আছে তারা কোত্থেকে জল পাবে? আমি শুধু দর্শকদের ইন্টারেস্ট সুচারু তোমার জন্য আমি বলছি, কোথায় বেস আছে, এটা আমরা ডিসকাস করিনি। কিন্তু আমি সাইপ্রাস থেকে বলি, আক্রোটিরি বেস সাইপ্রাসে আছে, ঠিক আছে? ইনসিলেরিক এয়ার বেস, সিরিয়ায় ওদের একটা বেস আছে, তারপর বেস আছে ইরাকে 2টো বেস, মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলো আমি বলছি, ইরবিল এয়ারবেস, আইন আল আসাদ এয়ারবেস। কতগুলো এয়ারবেস ওরা শুধু এই গালফ জায়গায় করেছে। সৌদি আরেবিয়াতে প্রিন্স সুলতান এয়ারবেস, বাহরাইনে একটা হচ্ছে নেভির বেস আছে, একটা আছে আল উডেড এয়ারবেস কাতারে আছে, ঠিক আছে? তারপর আল সালেম এয়ারবেস আছে, ক্যাম্প আরিফান আছে, ক্যাম্প আল সালুজা আছে, ইউএইতে আল দাফরা আছে, দুবাইতে জেবেল আলী পোর্ট আছে। এইভাবে 12-13খানা ইউএস এয়ারফোর্স বেস প্লাস নেভাল বেস প্লাস সেন্ট্রাল কমান্ড, তাদের 5th ফ্লিট ওখানেই থাকে। এই সমস্ত জায়গায় যেসব গালফ দেশগুলো
জায়গা দিয়েছে আমেরিকাকে, সেই জায়গার থেকে ইরানে আর একটা ইসলামিক দেশে তুমি অ্যাটাক করছো, তার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছো, সে ছেড়ে দেবে সুচারু? একদম নয়। তো ছাড়বে কিরকম করে? তারা মারছে। এবং আমি আবার বললাম, মিসাইল তো একটা আল দাফরা বেসে আসবে না। নাম করে আমি আল দাফরার আশেপাশে তো আরও জায়গাগুলো ছোট, যারা গেছে খুব ডেন্সলি পপুলেটেড, সেই জায়গায় অটোমেটিকলি অন্যান্য যা সাধারণ নাগরিক তাদের অ্যাটাক হবে। এবং তারা যদি টার্গেট করে এবার আমি জলটা শেষ করে দেয় এই সমস্ত, তাহলে খাবার জল কোথা থেকে পাবে? অটোমেটিক। তো ইরানের বিভিন্ন প্ল্যান আছে, এটা আমরা একটু আধটু জানি বলে এই জলের কথা বললাম। সবাই তেলের কথা বলছে, আমি তেল বললাম না, আমি জল বললাম। কারণ জল শেষ যদি হয়ে যায়, যুদ্ধ ইরান 3 দিনে জিতে যাবে। আপনার কাছে এবার যে প্রশ্নটা করব, আমাদের দেশ ভারতবর্ষ কি অবস্থান নিচ্ছে? একটা নীরবতা দেখা যাচ্ছে, কোনো রিয়াকশন সেই অর্থে নেই। আমরা যদিও প্রত্যেক মুহূর্তে আমরা বলছি যে আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রকে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছি, ডিআরডিও মিসাইল তৈরি করছি, আরও অনেক কিছু করছি, কিন্তু ভূ রাজনীতির এই প্রেক্ষাপটে ইরানের এই যে সংঘর্ষ পরিস্থিতি, এই মুহূর্তে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আগে সুচারু কি আছে সেটা বলি, তারপর কি হলো না আর কি হওয়া উচিত। কি ছিল আমাদের সঙ্গে ইরান? আমি প্রথমেই আপনার সঙ্গে কথা বলার সঙ্গে পডকাস্টে বলেছি যে ইরানের থেকে প্রায় 50% বেশি যে ক্রুড অয়েল, ব্রেন্ট যেটাকে বলে, ইম্পোর্ট করি আমরা, সেটা ইরান থেকে ইম্পোর্ট করি। এবং বাকি যে গালফ কান্ট্রি আছে তার থেকেও আমরা করি, কিন্তু প্রধানত ইরান থেকে প্রায় 50% তেল আমাদের আসে, ভারতবর্ষে আসে। তার সঙ্গে আমাদের কাতার আছে, বাহরেন আছে, এদের থেকেও আমরা নিই। অ্যারামকো একটা বড় কোম্পানি, তাদের সঙ্গে আমরা একটা চুক্তি হতে যাচ্ছিল, এই সমস্ত জায়গার থেকে তেল নিই। তো ইরান, এই জন্য আমি বললাম, বারবার ইরান বলছি, কারণ ইরান আমাদের ইজ আ ট্রেড পার্টনার, ব্যবসায়িকভাবে আমাদের একটা পার্টনার। আমি বন্ধু বলছি না, পার্টনার, ইজ আ বিজনেস পার্টনার। তেমন অন্যান্য গালফ আমাদের বন্ধু দেশ নয়, পার্টনার। ইসরায়েলও আমাদের পার্টনার, ইসরায়েল আমাদের বন্ধু দেশ নয়। তাদের সঙ্গে আমাদের সামরিক অনেক রকম জিনিস কিনি। আমি নিজে গেছিলাম এই ট্যাঙ্ক T-90 ফায়ার কন্ট্রোল সিস্টেম FCS বহুদিন আগে, যখন প্রথম T-90 ট্যাঙ্ক এলো। তো আমরা বহু সামরিক সরঞ্জাম আমরা ইসরায়েল থেকে কিনি, যদিও কমপ্লিট প্রোডাক্ট কিছু নিই না, ড্রোনের কোনো পার্টস নিই, কিছু ড্রোন নিই, এবং বেশিরভাগটা আমরা স্পেয়ার্স নিই। যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কে ধরুন এই ডিফারেন্ট অ্যাপস আছে, তারপর নেটওয়ার্কিং ইনস্ট্রুমেন্টস আছে, পেগাসাসের মতন অ্যাপ আছে, এগুলো আমরা ইসরায়েল থেকে নিই। সেমনি যতগুলো গালফ দেশ আছে তাদের থেকেও আমরা নিই। এবার ভারত কোথায় আছে, কোন দিকে আছে? দেখুন, এই যুদ্ধ ঠিক 48 ঘন্টা আগে আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে ছিল, এবং সেখানে পার্লামেন্টে একটা তার বক্তব্য রেখেছে, এবং সেখানে প্রধানমন্ত্রীকে একটা মেডেলও দেওয়া হয়েছে। ওদের সর্বোচ্চ যে মেডেল, সেটা প্রধানমন্ত্রীকে দিয়ে সম্মান করেছে। তো ইসরায়েল সেই জায়গায় আমাদের ইজ এ বিজনেস পার্টনার, আমাদের বন্ধু বলতেও পারেন। স্ট্র্যাটেজিক পার্টনার ইজ এ কারেক্ট ওয়ার্ড, ইজ মোর অফ এ স্ট্র্যাটেজিক পার্টনার। তবু আমি বলি, যখন আমাদের সঙ্গে অপারেশন সিঁদুর হয়েছিল, আমি একটু ভারতের পজিশনটা বলি, অপারেশন সিঁদুর হয়েছিল, 6-7 দিনে লড়াই হলো। আমরা ইসরায়েল একমাত্র দেশ যে কিছু বলেছিল, ট্যাসিট সাপোর্ট দিয়েছিল। পুরো বিশ্বে কোনো রাষ্ট্রকে দেখিনি ভারতের পাশে দাঁড়ানো দূরের কথা, ভারতের পক্ষে কথা বলেছে, পক্ষে, যে এটা পাকিস্তান ঠিক করছে না, এটা পাকিস্তানের ভুল হচ্ছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন এসে পেহেলগাঁও মেরেছিল, এটা অনৈতিক, ভারত প্রত্যাঘাত করছে, ভালো করছে, আমরা ভারতের পাশে দাঁড়িয়ে আছি। কেউ বলেনি, ভারত একা। যদিও আমাদের টাইম টেস্টেড বন্ধু বলতে যেটা আপনি বলেন, বন্ধু, একমাত্র বন্ধু টাইম টেস্টেড, সে হচ্ছে রাশিয়া, সব সময়, এবং সামরিকভাবে তো নিশ্চিতভাবে। এবং ভারতের যখন খারাপ সময় যে একটি রাষ্ট্র সবসময় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রুশ। কিন্তু এই যতগুলো ইসলামিক রাষ্ট্র আছে তাদের সঙ্গে আমাদের ব্যবসা হয়, হিউজ অ্যামাউন্ট অফ ব্যবসা হয়, ইরানের সঙ্গেও হয়, ইসরায়েলের সঙ্গেও হয়। তো ভারত কোন দিকে স্টান্স নেবে? ভারত ইসরায়েলের পক্ষে বলবে, কারণ ইসরায়েলের সঙ্গে একদিন আগে যুদ্ধ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে প্রধানমন্ত্রী ইসরায়েল ছেড়ে ভারতবর্ষে এলো, তার 12 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হলো।
এবং নেতানুকে যে যারা পুরো পৃথিবী বলে, আমি এখানে কোনো আবার বলছি বিজেপি, টিএমসি, কংগ্রেসের সমালোচনা করতে বসিনি, আমরা ভারতের কথা বলছি, আমরা ভূ রাজনীতির কথা বলছি, জিও পলিটিক্সের কথা বলছি এবং আমাদের দেশের কথা বলছি। সেইখানে অনেকে বলছে যে যেভাবে আমাদের প্রাইম মিনিস্টার ওখানে ছিলেন এবং নেতানয়াহু সঙ্গে যেভাবে কোলাকুলি করেছেন ইসরায়েলে, সেখানে একটা আমাদের যে একটা ক্লোজ রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ দেখা গেছে। এবং আমরা জানতাম যে একটা লড়াই হবে, লড়াই বিল্ড আপ হচ্ছে, আমরা এই 27-28 তারিখ জানতাম, তো নিশ্চিতভাবে ভারত, দিল্লিও জানতো এবং পুরো বিশ্ব যারা এইটা নিয়ে কাজ করে সবাই জানতো। সেই জায়গায় ইরান বলছে যে যেখানে আপনারা জানতেন ইসরায়েল আমাদের উপর অ্যাটাক করবে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য বিল্ড আপ করছে, সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলে যাচ্ছে এবং কোলাকুলি করছে। যে ইসরায়েল প্যালেস্টাইনকে সাধারণ বাচ্চা মহিলাদের মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের হয়তো তাদের যে জঙ্গি সংগঠন প্যালেস্টাইনের, তাদের মারো, তাদের কেটে ফেলো, কারোর কিছু বলা নেই। কিন্তু যেখানে সাধারণ নাগরিক এসে যাচ্ছে, আমি, আপনি, সুচারু, তাদের বাড়ির লোক, তাদের মহিলা, তাদের বাচ্চা, তাদের যখন অ্যাটাক করা হয়, তখন তো বাকি লোক চুপচাপ বসা যাবে না, তখন আমাদের কথা বলতে হবে। সামরিক বাহিনী, আমি যখন ইউনিফর্ম পরে আছি, আমাকে মারলো আর একটা সামরিক বাহিনীর লোক, অ্যাকসেপ্টেড, এটাই হয়। কিন্তু আমি যদি সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে আমি যদি সুচারু, আমার ক্যামেরা পেছে যে ভাই বসে আছে তাদের আমি যদি অ্যাটাক করি, তাদের পরিবারকে অ্যাটাক করি, তোমার বাড়ির মহিলাদের অ্যাটাক করি, শিশুদের অ্যাটাক করি, তাহলে তো এটা নিন্দনীয়, তার নিন্দা জানাতে হবে, ধিক্কার জানাতে হবে। সেই জায়গায় ইরানের তরফের কথা হচ্ছে যে আমরা যখন সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তৈরি হচ্ছে ইরানের বিরুদ্ধে একটা বড় সামরিক অ্যাটাক জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে কোথাও না কোথাও নয় ওদের কাছে না যাওয়া উচিত ছিল, অথবা কোথাও একটা প্রোটেস্ট জানানো উচিত ছিল। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আয়াতুল্লাহ খামেনি মৃত্যু হয়েছে, তাদের মারা হয়েছে। আমি বলছি না ভালো খারাপ, আবার আমি বলি আমরা কেউ সার্টিফিকেট ইস্যু নয়। আপনার কাছে দীর্ঘক্ষণ আলোচনা চলছে, শুনবো তোমায়তে, অনেক কথা, অনেক ধোঁয়াশা, অনেক জট খুলে যাচ্ছে আপনার মাধ্যমে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিশ্চিত? সবাইকে বলি যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এই যে এই কথা, এবং পারমাণবিক নিউক্লিয়ার যুদ্ধ, এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম আমি দেখি, বিভিন্ন পোর্টাল বলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ এ ডিফারেন্ট বল গেম, কারণ এখানে পৃথিবীটা ভাগ হয়ে যাবে। তো এখনও যুদ্ধটা ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েল। অনেকের কেউ আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, কেউ সাপোর্ট দিচ্ছে না, কেউ ইরানকে সাপোর্ট দিচ্ছে, কেউ সাপোর্ট দিচ্ছে না, পুরোটা কথার মাধ্যমে ট্যাসিট সাপোর্ট। এবং যদি সরঞ্জামও দেয়, সামরিক সরঞ্জাম, সেটা পেছনে দরজা দিয়ে দিচ্ছে। সামনে কাঁধে কাঁধ লাগিয়ে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়াই হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ লড়াই হয়েছিল, বিশ্বযুদ্ধ বলা হচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় এই আজকে 2026-এ কোনো রাষ্ট্র তার উদ্দেশ্য না থাকলে, ইরানে তার যদি কোনো উদ্দেশ্য না থাকে, সে হঠাৎ আমেরিকা এবং ইসরায়েলের পাশে দাঁড়াবে না। সবচেয়ে আগে তো ন্যাটোর দাঁড়ানো উচিত ছিল, ফ্রান্স, জার্মানি, তারা বলেছে কিন্তু কেউ আসেনি। অস্ট্রেলিয়া, অন্যান্য যে রাষ্ট্র যারা ন্যাটোর পার্ট, তাদের আসা উচিত ছিল। তারা সবাই, ইউনাইটেড কিংডম সবচেয়ে বড় পার্টনার, তারা সবাই বলছে সাপোর্ট দিচ্ছে, কিন্তু কেউ আসছে না। স্পেনের প্রাইম মিনিস্টার, সে বলেছে আমি আসবোই না, কারণ আপনি আমায় বলেছিলেন ডেজার্ট স্টর্মের সময় ইরাক লড়াই যখন হচ্ছিল, ওখানে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপেন নিয়ে আমার ফোর্সকে আপনি নামিয়ে দিয়েছিলেন ইরাকে, এবং আপনার অবজেক্টিভ ছিল ইরাকটাকে ক্যাপচার করা, তার তেল নেওয়া। আমি তো বুদ্ধ হয়ে গেলাম। ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না, তো ন্যাটো বেলতলায় একবার গেছিল। একবার এই মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ভাবে যে, আমি অন্যদের বুদ্ধ বলছি না, সে নিজেকে খুব চালাক মনে করে। সব সময় চালাকি একবার হয়, চালাকি বারবার হয় না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানি আপনি অনেক ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আপনি যেভাবে এই পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আর আপনার কথার সূত্র ধরেই শুধু বলবো, আপনি বললেন যুদ্ধ কখনোই কাম্য নয়। প্যালেস্তাইনের এক বিখ্যাত কবি তিনি লিখছেন, একটি প্রেমিক প্রেমিকার কথোপকথন তুলে ধরছেন। একটি মেয়ে একটি ছেলেকে জিজ্ঞেস করছে যে আমাদের কবে দেখা হবে, তো প্রেমিক উত্তরে বলছে যুদ্ধ যেদিন থেমে যাবে। তো মেয়েটি আবার আকাঙ্ক্ষা নিয়ে লিখছে যুদ্ধ কবে থামবে। প্রেমিকটি উত্তর দিচ্ছে
আমাদের যেদিন দেখা হবে। Lovely, ফলে very প্যালেস্তাইন nice. এই কবির এই লেখা, এবং অবশ্যই যুদ্ধ কাম্য নয়। আমরা চাই বিশ্ব শান্তি বজায় থাকুক এবং প্রত্যেকটা দেশ তার সার্বভৌমত্ব নিজেদের মধ্যে রেখে নিজেদের মতো করে কাটাক, তার সমৃদ্ধ হোক, এবং ভারতবর্ষের কথা যেখানে আসে সেই দেশও তার নিজস্বতা বজায় রাখুক, সার্বভৌমত্ব বজায় থাকুক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আরও একবার কর্নেল দীপ্তাংশু Thank you very চৌধুরীকে much. অনেক খুব ধন্যবাদ ভালো লাগলো। জানাই, এবং অবশ্যই শুনবো তোমার এই পর্ব আজকের মতো শেষ করছি, তবে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ।